কিছু গল্প গল্পই রয়ে যায়, কিছু কথা কথার মধ্যেই থেকে যায়। এই ছোট ছোট জীবনের ছোট ছোট গল্প কথা মিলেই আমাদের জীবন। জীবন কখনো রঙিন, কখন আনন্দিত, কখন ক্ষত বিক্ষতর মতো নিঃশেষ। তবে মানব জীবনের সফলতা বলতে তেমন যে খুব বেশি কিছু আছে তাও কিন্তু না। যে জীবনের মৃত্যুই হয় সে জীবনের তেমন সফলতাই আর কি। মির্জা গালিবের মতো বলতেই হয়, গালিব, তুমি পৃথিবীতে এসেছিলে কাপড়বিহীন, দীর্ঘ একটা জীবন অতিবাহিত করলে কাফনের কাপড়ের জন্য। মানে দিন শেষে তুমি কাফনের কাপড় নিয়ে পৃথিবী থেকে বিদায় নিলে। সব তো দেখে গেলে পৃথিবীতে। আমরা বাঁচি কেন? আমরা বাঁচি কিছু সৃষ্টির জন্য, কিছু জন্মাবার জন্য, হয়তো পৃথিবীকে কিছু দেওয়ার জন্য। সেটা হোক সন্তান, সেটা হোক কোনো কবিতা গান, কোনো শৈল্পিক কোনো কিছু। বাট তুমি যদি পৃথিবীতে বিদ্বেষ রেখে যাও, আজ হোক কাল হোক পৃথিবীর মানুষ তোমাকে গালিগালাজ করবেই। এইসব কথাগুলি আজ আদ্রকে বলছিলাম দুপুরবেলা। আদ্রর বয়স 8 মাস। ও এত কিছু হয়তো বুঝেই না, জীবনের মানে, জীবনের কোনো কত কিছু। বাট এই আদ্রর জন্য জীবনের কত কত রাত, কত কত মুহূর্ত অপেক্ষা করেছিলাম। তাই এই ছোট ছোট কথাগুলো ওকে শোনাচ্ছি। হয়তো কখনো বড় হয়ে শুনবে বা কখনো শুনবে না, কখনো হয়তো আমার কথাগুলো হারিয়ে যাবে। তার 8 মাস বয়সে কি বলেছিলাম ওকে মনে রাখবে? তো রাখবেই না। যদি কখনো বাচ্চা হয়, আদ্রের সাথে অনেক পথ হাঁটবো। আমরা খোলা কোনো দিগন্তে হেঁটে চলে যাবে, মাইলের পর মাইল। দিগন্ত দেখব, শীতের কুয়াশা দেখব, বিকেলের নরম মুহূর্ত দেখব। দেখব মেঘ, কোকিল, গাছপালা, তোমার নানির বাড়ি শীতলক্ষা নদী, আনারস বন, কামরাঙা বন, আর তোমার ঝিল। তোমার নানার বাড়ি বাসার পিছনে যে ঝিলটা রয়েছে, মাঝরাত্রে ঝিল থেকে ছুটে আসে অসম্ভব রকম শীতল করা হাওয়া। এটাকে হাওয়া রাত্রি বলা যায়। জীবনের এসব মানে অনেক সুন্দর। যেমন সুন্দর চৈত্রের রাত। একটা কবিতার কথা মনে পড়ল, কবিতার নাম কোকিল। তুমি শুনবে? আচ্ছা আচ্ছা, তোমাকে বলছি। কবিতার নাম কোকিল। তুমি শুনে বলবে কেমন লাগছে তোমার কবিতাটা। চৈত্রের রাত চলেছে, সাদা সাদা মেঘ, অনেক পাতা, অনেক নক্ষত্র নিয়ে। মানুষের হৃদয় ঘুমকে ফুলের মতো কুড়িয়ে নিয়ুদ্ধের বাতাসের সঙ্গে অনেক দূর চলে গেছে। শিশির নেই, কুয়াশা নেই, আজ আর নক্ষত্র তুষারের গুড়ি নয়।
অসত্যের শাখার পেঁচাকে খুঁজে পাবে না আর আমি। শীতের রাতে তার গানের ভিতরে আরো একরকম আস্বাদ ছিল। আজ রাতে উঁচু উঁচু চঞ্চল গাছ, প্রচুর ছায়া, সবুজ হাওয়ার রাতে জামরুল বনে জেগে আছে কোকিল। পলাশের জানালায় উড়ে আসছে সে, ঘুমোবে না। মৃত্যুকে সে চেনে না, আমরাও চিনি না মৃত্যুকে। তার সঙ্গে সঙ্গে ঘাসের উপর কৃষ্ণচূড়ার ছায়া দুলতে থাকে। রাত্রিকে নারীর অতল স্পর্শ স্নায়ু বলে মনে হয় নির্জন, কঠিন খোপা কোনো প্রিয়তম নারীর। কোকিলের গানে গানে একবার অজস্র এলো চুলের মতো খসে পড়েছে আমার আকাঙ্ক্ষার মুখ ঢেকে একবার ঝরা পাতার সাম্রাজ্যের ভিতর। নিরুদ্দেশ হাওয়ার সঙ্গে উড়ে উড়ে এই ধানসিঁড়িটি নদীটির তীর থেকে চিরদিনের জন্য হারিয়ে যাচ্ছে। এই বেদনা, কিন্তু তবু কোকিলের গান অপেক্ষার আপার ঐশ্বর্যদানে স্তিমিত হৃদয়কে উষ্ণ করে আবার তার সংহত নিটুল পথে ফিরিয়ে দেয় তাকে। সঙ্গে দিয়ে দেয় বেদনা ও কুতবয় আশা। কোন এক অন্ধকার কারু এক নগ্ন নির্জন হাতে অবশেষে আমার হাত এসে ঠেকবে। অন্ধকার রোমাঞ্চিত হয়ে উঠবে কোনো একদিন। অন্ধকার রোমাঞ্চিত হয়ে উঠবে সেই একদিন। এই আশার ক্ষত বিক্ষত আনন্দ কোকিলের গানে মৃত্যুকে চূর্ণ করে দেয়, বেদনাকে গুদিলির জাফরান সমুদ্রের মতো সুন্দর করে তোলে। উঁচু উঁচু গাছ অন্ধকার রাতের বাতাস প্রান্তর করে তোলে মায়াবী পারে নদীর পারের দেশের মতো। পৃথিবীকে করে তোলে উঁচু উঁচু গাছ অন্ধকার প্রান্তরে হাওয়া মতো সুন্দর। কোনো কোনো দিন ছিল না, কোনো দিন এই পৃথিবীতে ছিল না। কোকিল গানের ভিতর জন্মেছে আজ, জন্মেছে এই অন্ধকার নরম পৃথিবী, উঁচু উঁচু গাছ, হাওয়া, সোনালী খড়ের মাঠ। জন্মেছে অন্ধকার আঁকাবাঁকা সিঁড়ি, উচ্চতা থেকে আরো দূর উচ্চতার দিকে চলে গেছে আকাশের বিস্তৃত নীল বসন্তলার ভিতর। পৃথিবীতে মৃত এক নারীকে ঘিরে যেখানে নক্ষত্রেরা মৃদু কণ্ঠ বলছে। কেমন লাগলো জানি, আমারও তো সুন্দর কবিতা পড়া হয় না, পাঠ করা হয় না, বারবার ভুলে যাই, ভুল উচ্চারণ হয়, এরকম হয় জানো। এখন না প্রচন্ড গরম জানো, বাইরে বের হওয়া যায় না, শরীরটা কেমন নিস্তেজ হয়ে আছে না? তোমার তো শরীরটা নিস্তেজ হয়ে আছে একটা, তুমি খেতে চাও না ঠিক মতো, তুমি পানি পান করতে চাও না, তুমি খাবারই খেতে চাও না, খালি দুষ্টুমি করো। তোমার এই দুষ্টুমি আমাকেও আনন্দিত করে। তুমি অনেক বড় হও, ভালো মানুষ হও। আজকে জানো, আজকে শুক্রবার ছিল তো, হ্যাঁ, অনেক বেলা করে ঘুম থেকে উঠেছিলাম আজকে। হ্যাঁ, অনেক বেলা করে উঠেছিলাম। ঘুম থেকে উঠে একটু এক্সারসাইজ করেছিলাম, একটু এক্সারসাইজ করে নামাজ পড়তে গিয়েছিলাম। আজকে জুমার নামাজ ছিল। আমি খুব যে বেশি নামাজ পড়ি বিষয়টা তাও না, শুক্রবার নামাজটা না পড়লে কেমন জানি শূন্য শূন্য লাগে। নামাজ পড়ে সবসময় প্রার্থনা করি আমার আল্লাহর কাছে, আমার গডের কাছে। তবে ওই মসজিদের
মসজিদের হুজুরের সাথে প্রার্থনার তফাৎটা হলো এতটুকু, সে প্রার্থনা করে শুধু মুসলমানদের জন্য, আমি প্রার্থনা করি সমস্ত পৃথিবীর মানুষের জন্য, যারা নিরহ মানুষ, যারা বঞ্চিত হচ্ছে পৃথিবীর সমস্ত কিছু থেকে, তারা যেন আশ্বাস খুঁজে পায়, তারা যেন একটা আভাস খুঁজে পায়, একটা বাসস্থান খুঁজে পায়। পৃথিবীর সব মানুষই তো মানুষ। হ্যাঁ, আমাদের বেসিক যেসব নিডগুলো আছে জানো, সবার একই: খাদ্য, বস্ত্র, বাসস্থান, পানি, আগুন। হ্যাঁ, ধর্মটাকে আমাকে সবসময় একটা ঐতিহ্যবাহী বিষয় মনে হয়, একটা কালচার মনে হয়, একটা ইতিহাস মনে হয়। আমার কাছে মনে হয় আরো জানি, আরো জানি, আরো জানি। এটা শুধু খালি ধর্মের এইসব দিক না, সমস্ত ধর্মের জায়গা থেকে জানতে মন চায় পৃথিবীর রহস্যটা কি, কোথা থেকে আসলাম আমরা, কোথায় চলে যাব, আমাদের বিশ্বাস কি। তবে যাই হোক, আমি চাই তুমি ভালো মানুষ হও, তোমার বিশ্বাস, তোমার আশ্বাস যেন অন্য কারো ক্ষতি না হয়, ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। মাত্র এখন না বৈশাখ মাস, বৈশাখী জ্বর কয়েকবার উঠেছিল, তবে এখনো বড় হয়ে ঝড় এখনো হয়তো শুরু হয়নি। এই সময় প্রচুর আম পাওয়া যায়, কাঁচা আম। আর কিছুদিন পরে হয়তো পাকা আম পাওয়া যাবে। কাঁচা আমের আচার, ভর্তা অনেক স্বাদ হয় এই সময়টাতে। আমাদের বাসা যখন অজপাড়া গায়ে ছিল, তখন আমাদের অনেক গাছ ছিল। বাসার উঠানে তোমার দাদার বাড়ি অনেক গাছ ছিল। ভাবো, তুমি তো এগুলো এখন পাবে না, না? হ্যাঁ, এগুলো আমরা দেখেছি। এই ঝড়ের মৌসুমে প্রচুর আম পড়ত, প্রচুর কাঁচা আম। কত মানুষ কুড়োতে আসতো, আমাদের গাছ থেকে আম কুড়োতে আসতো, নিয়ে যেত। মানে এরকম নিয়ম ছিল, ঝড়ে যে আমটা পড়ে সেটা সবার, এটার মালিকানা এলাকার সবার, যে নিতে পারে। শুধু আমার গাছের আম আমরা নিব এরকম বিষয়টা ছিল না। এখন হয়তো অন্যরকম হয়ে গিয়েছে, পৃথিবীর পরিবর্তন হয়েছে, মানুষের পরিবর্তন হয়েছে, কত কিছুরই পরিবর্তন হয়েছে বলো। হ্যাঁ, তুমি যখন বড় হবে আরো কত কত নিয়ম, পৃথিবীর কত কিছু পরিবর্তন হয়ে আসবে। আমরা তো পুকুরে গোসল করেছি, তুমি এটা হয়তো ভাবতে পারবে না। আমি শীতের মরশুমে আমার কি হয়েছিল জানো, আমি শীতে অনেক অলস ছিলাম। আমি যখন ছোট ছিলাম, ক্লাস 7-8 পড়তাম, পুকুর পাড়ে গোসল করার জন্য বসে থাকতাম, প্রচন্ড শীত। ভাবো, সেই শীতের মধ্যে বসে থাকতাম, মানে বসে থাকতাম যে গোসল করব, এটা ভাবতে ভাবতে কখনো কখনো 1-2 ঘন্টা ওখানে চলে যেত পুকুর পাড়ে। তারপর সাহস করে পুকুর পাড় থেকে একটা ঝাঁপ দিতাম, একটা ঝাঁপ দিয়ে একটাই ডুব দিতাম, ডুব দিয়ে উঠে যেতাম, আমার গোসল কমপ্লিট। ভাবো কত মজার ছিল। মানে তুমি ভাবে যে এরকম অলসামি হয় ছিল আমার বাবা, ছিলাম তো। আমাদের বাসার পিছনে বাঁশঝাড় ছিল, অনেক বাঁশের শব্দ হতো, গাছের বাঁশের শব্দ হতো। সেই জায়গা থেকে বাঁশ আমার অনেক ভালো লাগতো। বাঁশঝাড়, যে একটা বাতাস, দুপুরবেলা না, শব্দটা অসাধারণ। বাজে পৃথিবীর অন্যান্য অনেক দেশে জানো,
বাঁশের বন রয়েছে। আমি যেরকম কিয়োতোতে গিয়েছিলাম, জাপানের ব্যাম্বো গার্ডেন, অনেক সুন্দর একটা জায়গা। তুমি কখন বড় হলে তোমাকে নিয়ে যাবো ওখানে, আমরা যাবো ঘুরতে, বাঁশের বন দেখতে, ঠিক আছে? তোমার ভালো লাগবে। তারপর এরকম অনেক অনেক জায়গা আমাদের যাওয়ার ইচ্ছা আছে তোমাকে নিয়ে। যাবো ক্যাসেল, অনেক অনেক ক্যাসেল দেখবো। এই যে আমাদের যে আমাদের বাংলাদেশটা আছে না, এখানকার যে অবস্থানটা, এই এশিয়ার এই অঞ্চলটাতে একটা মিষ্টি বা রহস্য লুকিয়ে আছে। তো আমি চাই যে তুমি সমস্ত ধর্মের বই তুমি পড়ো, দেখো। যেমন আমি মনে করি রিলিজিয়ান্স বিষয়গুলো গ্রেট টিচার দেয়ার আর এক একটা টিচারই বলবো তাদেরকে, ঠিক আছে? যেমন বুদ্ধদেব, গৌতম বুদ্ধ থেকে শুরু করে যারা টিচার, অনেক কিছু শিখতে পারবে। যেটা ভালো লাগবে তোমার কাছে সেটা তুমি গ্রহণ করবে, যেটা ভালো লাগবে না তুমি গ্রহণ করবে না। হ্যাঁ, যেমন আমাদের ইসলাম ধর্মে রয়েছে, যেমন সুফিজমটা আমার বেশ ভালো লাগতো। ভালো লাগতো বলতে কি, ভালো লাগে এখনো। আমি এখনো সময় পেলে আমি কিন্তু রুমির কবিতাগুলো, হ্যাঁ, দেখি, ভালো লাগে। এই গিফট অফ লাভ শুনি, এত সুন্দর সুন্দর গডের সাথে তার কথাবার্তা, হ্যাঁ, এগুলো আর কি। পৃথিবীতে যা কিছু মহান হয়েছে, যা কিছু ভালো হয়েছে, সব কিছু ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে, জোর করে চাপিয়ে দিয়ে একটা ঐতিহ্য বেশি দিন টিকতে পারে না কোনোদিন, তাই না? তাই সুতরাং ভালোবেসে সব কিছু আর্ন করো, অ্যাচিভ করো, জীবনকে শিখো, উপভোগ করো, শিক্ষা গ্রহণ করো। আর যেমন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা অনেক কঠিন অবস্থা, জানো? বড় হলে বুঝতে পারবে পৃথিবীর এরকম শিক্ষা ব্যবস্থা কোথাও নেই। হয়তো মুখস্থ করবে, একটা 16 বছর 15 বছর বয়সে একটা ছেলে এসএসসি পরীক্ষা দিবে, এত কিছু মুখস্থ করে। এটা একটা এসএসসি খুবই এলিমেন্টারি একটা সার্টিফিকেট, এটার জন্য স্টেজ দেওয়ার কোনো দরকার নেই। এবং কি সবাইকে সার্টিফিকেট দিয়ে দেওয়া দরকার যারা পার্টিসিপেট করে, অংশগ্রহণমূলক। যেমন আগের শিক্ষা কার্যক্রমটা বেশ ভালো ছিল, অ্যাসাইনমেন্ট ছিল, প্রেজেন্টেশন ছিল, গ্রুপ ওয়ার্ক ছিল, এগুলো দরকার শিক্ষা ব্যবস্থার মধ্যে। তাহলে তো সৃষ্টিশীল কোনো কিছু হবে। যাই হোক, কি আর বলবো বলো, এই দেশটা কেমন জানি, এদেশের প্রাকৃতিক পরিবেশটা আমার ভালো লাগবে, কিন্তু এদেশের মানুষের মন মেজাজ খুবই খিটখিটে। গরম হওয়ার কারণে নাকি না মানুষের শিক্ষাগতভাবেই সম্ভবত আমরা হয়তো মানুষকে প্রিপেয়ার করতে পারছি না, মানে দেশের গভর্নমেন্টে হয়তো করতে পারছে না, তারা তো এডুকেটেড না, অশিক্ষিত, বড় ভোট করবে কীভাবে বলো তো? তারাও চায় না মানুষ শিক্ষিত হোক, জানুক, বুঝুক। তাহলে তাদেরকে কেউ যে মানবে না, এর জন্য হয়তো হতে পারে এরকম। তবে চাই তুমি নিজের জায়গা থেকে প্রচুর পড়াশোনা করো, মানুষের সাথে মিশো, মানুষের দুঃখবোধগুলো শিখো, দেখো, নিজের জায়গা থেকে যতটুকু পারো, যদি কখনো সম্ভব হয় সাহায্য করো। এরকম কাউকে, কোনো অর্গানাইজেশনকে সাহায্য করো না যেখান থেকে দেশ বিরোধীরা বেরোয়, ঠিক আছে? মানুষকে সাহায্য করা দরকার, অনেকভাবে করা যায়, টাকা পয়সা ছাড়াও সাহায্য করা যায়, কথা দিয়ে, বার্তা দিয়ে, ইনফরমেশন দিয়ে, মিশে। যাই হোক, প্রচণ্ড গরম পড়েছে আজকাল। গরমের মধ্যে তো আবার আমার অফিস করতে করতে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এখন। গরমের মধ্যে শরীরটা কেমন জানি, এসি নিচে বসতে বসতে শরীর
মনে হচ্ছে নিজেরই এখানে ঠান্ডা লেগে গেছে। যেখানে ঠান্ডা লাগে শীতকাল, সেখানে আমার গরমকালে ঠান্ডা লাগছে। যাই হোক, তুমি হয়তো, আচ্ছা তুমি ঘুমিয়ে যাও, হ্যাঁ? আদ্র, আদ্র মানে তো, আদ্র সময়কাল এসে পড়ছে। আদ্র মানে তো ভেজা নরম কোমল, ভেজা, তাই তো? তুমি কিন্তু বৃষ্টির দিনেই জন্মেছিলে। তুমি এই যে খেলো, নিজের সাথে নিজে খেলো, আমাকে দেখে আনন্দিত হও, আশেপাশে পরিবেশ পরিস্থিতি থেকে আনন্দিত হও, এগুলোই আমাকে মুক্ত করে। এগুলোর জন্যই আমি বেঁচে থাকি, তোমার জন্যই আমি বেঁচে থাকি আদ্র। তুমি আমাকে আরো বেশি দিন বাঁচিয়ে রাখো। শুভকামনা তোমার জন্য। শুভরাত্রি।